ভারতীয় একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম তোমাদের সকলকে অভিনন্দন জানাই। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো বিন্যাস ও সমবায়ের উপর ভিডিও পোস্ট করতে, তাই আমরা আজ থেকে আলোচনা করব বিন্যাস ও সমবায় নিয়ে। বিন্যাস ও সমবায় অর্থাৎ পারমুটেশন এন্ড কম্বিনেশন এই চ্যাপ্টারটি একাদশ শ্রেণীর পাঠ্য। তাছাড়াও এই চ্যাপ্টারটি জয়েন্ট এন্ট্রান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বিন্যাস ও সমবায় এই চ্যাপ্টারে কনসেপ্টের ওপর প্রচুর প্রশ্ন আসে এবং পরবর্তীকালে আমরা যখন সম্ভাবনা তত্ত্ব নিয়ে আলোচনা করব তখনও এই বিন্যাস ও সমবায়ের কনসেপ্টগুলো কাজে লাগবে। তাই তোমরা এই চ্যাপ্টারটি খুব মন দিয়ে দেখো। এন পি আর বলতে আমরা জানি ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এটা হচ্ছে পারমুটেশন অর্থাৎ বিন্যাসের একটা ফর্মুলা। এবং এন সি আর ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে কম্বিনেশনের ফর্মুলা। এটা আমরা বইয়েও দেখেছি বা আমরা জানিও। এখানে এনপিআর বলতে আমরা কি বুঝি? এনপিআর বলতে আমরা বুঝি এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু আমরা কত রকম অর্ডারে অ্যারেঞ্জ করতে পারি। এবং এনসিআর বলতে আমরা বুঝি এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তুকে কত রকম ভাবে আমরা সিলেক্ট করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বইতে এইটুকুই দেওয়া থাকে, কিন্তু কিভাবে আমরা সিলেক্ট করব বা কিভাবে আমরা অ্যারেঞ্জ করব সেটা জানার জন্য তোমাদের এই লজিকটা কিন্তু বুঝতে হবে। পারমুটেশন এবং কম্বিনেশন অর্থাৎ বিন্যাস ও সমবায় এই চ্যাপ্টারটি ফর্মুলার থেকেও লজিকের উপর বেশি নির্ভরশীল। তোমরা যে কোনো অঙ্কের লজিকটা যদি বুঝতে পারো তাহলে তোমরা নিজেরাই ফর্মুলা তৈরি করে অঙ্ক করতে পারবে। এই লজিকটা বোঝার জন্য তোমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে কাউন্টিং। এই কাউন্টিংটা কিরকম আমি প্রথমে একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরে নাও গুড্ডু তার জন্মদিনে 4টি টিফিন বক্স উপহার পেয়েছে এবং 3টি জলের বোতল উপহার পেয়েছে। তখন তার মা তাকে বলল এই 4টি টিফিন বক্সের মধ্যে থেকে সে একটি টিফিন বক্স নিতে পারবে অথবা এই 3টি জলের বোতল থেকে সে একটি জলের বোতল নিতে পারবে। প্রশ্নটা ভালো করে শোনো। এখানে দেখো, এখানে দুটো আইটেম আছে, একটা হচ্ছে টিফিন বক্স এবং অপরটা হচ্ছে জলের বোতল। টিফিন বক্স আছে কটা? 4টে। জলের বোতল আছে কটা? 3টে। গুড্ডুর মা তাকে বলেছে যে হয় সে টিফিন বক্স নেবে নয় সে জলের বোতল নেবে। অর্থাৎ সে কি নিতে পারবে? সে নিতে পারবে টিফিন বক্স অথবা জলের বোতল। টিফিন বক্স অথবা জলের বোতল। তাহলে সে যদি একটা টিফিন বক্স নেয় তাহলে সে জলের বোতল নিতে পারছে না, অথবা সে যদি জলের বোতল নেয় তাহলে সে টিফিন বক্স নিতে পারছে না। তাহলে সে কত রকম ভাবে নিতে পারবে? এখানে দেখো, এখানে টিফিন বক্স আছে 4টি এবং জলের বোতল আছে 3টি। তাহলে তাকে কি বেছে নিতে হবে? তাহলে তাকে বেছে নিতে হবে হয় টিফিন বক্স নতুবা জলের বোতল। তাহলে সে কি বাঁচবে? টিফিন বক্স অথবা জলের বোতল। জলের বোতল কটা আছে? 3টে। টিফিন বক্স কটা আছে? 4টি। তাহলে সে কত রকম ভাবে চুজ করতে পারবে? হয় এই 4টে টিফিন বক্সের মধ্যে থেকে একটা টিফিন বক্স নেবে অথবা 3টে জলের বোতলের মধ্যে থেকে একটা জলের বোতল নেবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের যোগ করতে হবে। অর্থাৎ 4 + 3 = 7 ওয়েজ, অর্থাৎ 7 রকম পদ্ধতিতে সে একটা টিফিন বক্স অথবা একটা জলের বোতল নিতে পারবে। গুড্ডুর কাছে তাহলে কি কি আইটেম আছে? একটা হচ্ছে টিফিন বক্স আর অপরটা হচ্ছে জলের বোতল। সে চুজ করতে পারছে টিফিন বক্স অথবা জলের বোতল। টিফিন বক্স অথবা জলের বোতল। এখানে যখন আমরা অথবা শব্দটা দেখছি বা অর শব্দটা দেখছি সেক্ষেত্রে এখানে আমরা যোগ চিহ্ন প্রয়োগ করব। অর্থাৎ অর থাকলে সেটা হবে যোগ চিহ্ন। এবারে দেখো, তার মা যদি বলে তুমি একটা টিফিন বক্স এবং একটা জলের বোতল নিতে পারবে, অর্থাৎ কি বলছে? টিফিন বক্স এবং জলের বোতল
এবং মানে অ্যান্ড, এবং জলের বোতল। টিফিন বক্স এবং জলের বোতল নিতে গেলে সে কি কি উপায়ে বাঁচতে পারবে? এখানে টিফিন বক্স আছে কটা? 4টে। জলের বোতল আছে কটা? 3টে। তাহলে সে কত রকম উপায়ে বাঁচতে পারবে? অর্থাৎ গুড্ডু যদি এই লাল টিফিন বক্সটা চুজ করে, তাহলে পরে সে এই 3টে বোতলের মধ্যে একটা বোতল বাঁচতে পারবে, অর্থাৎ এই 3 রকম ভাবে নিতে পারবে। অথবা গুড্ডু যদি এই টিফিন বক্সটা চুজ করে, তাহলে এই 3টে বোতলের মধ্যে থেকে একটা বোতল নিতে পারবে, অর্থাৎ এই 3 রকম উপায়ের মধ্যে একরকম ভাবে নিতে পারবে। অথবা গুড্ডু যদি এই টিফিন বক্সটা চুজ করে, তাহলেও এই 3টে জলের বোতলের মধ্যে থেকে একটা বোতল নিতে পারবে, অর্থাৎ টিফিন বক্স এবং জলের বোতল এই 3 রকম উপায়ে নিতে পারবে। অথবা গুড্ডু যদি এই টিফিন বক্সটা চুজ করে, সেক্ষেত্রেও এই 3টে জলের বোতলের মধ্যে থেকে একটা নিতে পারবে, অর্থাৎ এই 3 রকম উপায়ে বাঁচতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি সে এই টিফিন বক্সটা নেয়, তাহলে এইগুলোর মধ্যে একটা জলের বোতল নিতে পারবে, অথবা এটা নিতে পারবে, অথবা এটা নিতে পারবে, অথবা এইটা নিতে পারবে, অথবা এটা, অথবা এটা। অর্থাৎ তার কাছে টিফিন বক্স আছে কতগুলো? 4টে। জলের বোতল আমরা দেখতে পাচ্ছি কতগুলো? 3টে। তাহলে সে কত রকম উপায়ে নিতে পারছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ সে 12 রকম উপায়ে নিতে পারছে। 12 রকম উপায়ে নিতে পারছে। কি করে 12 হচ্ছে? 4 into 3। অর্থাৎ তার মা যখন বলছে টিফিন বক্স এবং জলের বোতল, টিফিন বক্স এবং জলের বোতল যে সে যখন নিতে পারছে, তখন সে কত রকম উপায়ে নিতে পারছে? তখন সে 12 রকম উপায়ে চুজ করতে পারছে। অর্থাৎ যখন এখানে অ্যান্ড শব্দটা থাকছে, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে ইনটু, অর্থাৎ মাল্টিপ্লিকেশন। অর্থাৎ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং আমরা ক রকম প্রিন্সিপাল দেখতে পেলাম? একটা হচ্ছে ফান্ডামেন্টাল মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল অফ কাউন্টিং, এবং অপরটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাডিশন প্রিন্সিপাল অফ কাউন্টিং। মাল্টিপ্লিকেশন কখন হচ্ছে? যখন অ্যান্ড থাকছে, তখন সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। সে জলের বোতল নিচ্ছে এবং টিফিন বক্স নিচ্ছে, অর্থাৎ সেখানে আমরা অ্যান্ড ইউজ করছি, সেই জন্য সেটা হয়ে যাচ্ছে অ্যান্ড থাকলে হচ্ছে মাল্টিপ্লিকেশন। কিন্তু আমি যখন বলছি সে টিফিন বক্স নেবে অথবা জলের বোতল নেবে, অর্থাৎ এখানে আমরা ইউজ করছি অর শব্দটা, অর্থাৎ সেক্ষেত্রে এটা হয়ে যাবে অ্যাডিশন। অর্থাৎ তোমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং এর ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে হবে, অ্যান্ড থাকলে হবে মাল্টিপ্লিকেশন এবং অর থাকলে হবে অ্যাডিশন। এখন আমরা আলোচনা করব এই চ্যাপ্টার সংক্রান্ত যে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেই সেই টাইপের প্রশ্নগুলো নিয়ে। তার মধ্যে একটা হচ্ছে ফর্মিং নাম্বার, অর্থাৎ সংখ্যা গঠন। এবারে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। এখানে 5টি সংখ্যা দেওয়া আছে 1 2 3 4 5, এবং কন্ডিশন দেওয়া আছে হাউ মেনি 3 ডিজিট নাম্বার ক্যান বি ফর্মড, অর্থাৎ এই 5টি সংখ্যা দিয়ে 3 অঙ্কের কতগুলি সংখ্যা তৈরি করা যেতে পারে। 5টি সংখ্যা দিয়ে 3 অঙ্কের সংখ্যা কতগুলো করা যেতে পারে? একটা হচ্ছে 1 1 1, 1 2 3, 5 4 1, 3 4 5, 2 3 3, 5 4 2, 1 2 1। এই ধরনের যে 3 অঙ্কের সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই 5টি সংখ্যা দিয়ে এই 3 অঙ্কের সংখ্যা আমরা কতগুলো তৈরি করতে পারবো। এখানে দেখো আরেকটা কন্ডিশন দিয়ে দিয়েছে। প্রথম কন্ডিশন হচ্ছে রিপিটেশন নট অ্যালাউড, অর্থাৎ কোনো ডিজিট রিপিট হবে না। এখানে দেখো এটা কিন্তু রিপিট হয়েছে, 1টা কিন্তু একাধিকবার এসছে, কাজে এইটা হবে না। এইখানে দেখো এখানে 3টা একাধিকবার এসছে, কাজে এটা হবে না। এখানে 1টা একাধিকবার এসছে, এটা হবে না। অর্থাৎ যে সংখ্যাগুলো রিপিট হচ্ছে সেই সংখ্যাগুলো এই কন্ডিশনে আসছে না। তাহলে আমরা কিভাবে কাউন্ট করব? চলো দেখে নিই। আমাদের এখানে বলেছে 3 ডিজিট নাম্বার।
3 ডিজিট নাম্বার হলে পরে তিনটে ঘর নিতে হবে। তিনটে ঘরে আমরা প্রথমে কি নেব? এখানে আছে 5টা ডিজিট 1 2 3 4 5। এখানে আমি প্রথম ঘরটা আমি 1 বসাতে পারি, অথবা আমি 2 বসাতে পারি, অথবা আমি 3 বসাতে পারি, অথবা আমি 4 বসাতে পারি, অথবা আমি 5 বসাতে পারি। তাহলে কত রকম উপায়ে আমি প্রথম ঘরটাকে চুজ করতে পারছি? 5 রকম উপায়ে প্রথম ঘরটাকে চুজ করতে পারছি। আমি যে কোনো একটা সংখ্যা ধরে নিই, এখানে ধরে নিলাম আমি 2 বসাচ্ছি। এবারে দেখো দ্বিতীয় ঘরটাতে আমরা কি কি বসাতে পারবো। দ্বিতীয় ঘরটাতে আমরা বসাতে পারবো 1 3 4 5। 2 কিন্তু বসাতে পারবো না, কারণ 2 অলরেডি এখানে বসানো হয়ে গেছে এবং কন্ডিশন দিয়েছে রিপিটেশন নট অ্যালাউড। কাজে এখানে আর 2 আসবে না, তাহলে এখানে আসতে পারে 1 3 4 অথবা 5। তাহলে কত রকম ভাবে চুজ করতে পারবো? 4 রকম উপায়ে চুজ করতে পারবো। ধরে নি কোনো একটা সংখ্যা নিলাম, এখানে যদি 3 বসাই, তাহলে এবার এই ঘরটাতে আমরা কি বসাতে পারবো? এই ঘরটার জন্য পড়ে আছে 1 4 এবং 5, কারণ 2 এবং 3 অলরেডি বসে গেছে এবং বলা আছে রিপিটেশন নট অ্যালাউড। কাজেই কত রকম উপায়ে এই ঘরটাকে আমরা চুজ করতে পারবো? 3 রকম উপায়ে। ধরে নি কোনো একটা ডিজিট বসবে, 5 ধরে নিলাম। এরপরে দেখো এখানে আছে 5 4 3। এগুলোকে কি আমরা যোগ করব নাকি গুণ করব? সেটা আবার ভাবতে হবে, এটা অ্যাডিশন হবে নাকি এটা মাল্টিপ্লিকেশন হবে। আমি যদি বলি 2 বসবে অথবা 3 বসবে অথবা 5 বসবে, সেটা নিশ্চয়ই নয়, কারণ 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে। 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে হলে এখানে 2 বসবে, 3 বসবে এবং 5 বসবে। অর্থাৎ এখানে আমরা অ্যান্ড শব্দটা ইউজ করছি, 2 and 3 and 5। তিনটে ডিজিট নিতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে এখানে আমাদের হবে মাল্টিপ্লিকেশন 5 into 4 into 3, অর্থাৎ সেটা হচ্ছে 60। 60 রকম উপায়ে আমরা বাছতে পারবো সংখ্যাগুলো। এক্ষেত্রে আমরা কোন দিক থেকে অঙ্কটা শুরু করলাম? এক্ষেত্রে আমরা শতকের ঘর থেকে কাউন্টিং শুরু করেছি, কিন্তু যদি উল্টোটা করি, এখানে একটা জিনিস লক্ষ্য করো, অঙ্কে বলা আছে হাউ মেনি 3 ডিজিট নাম্বার ক্যান বি ফর্মড, অর্থাৎ 3 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে। এই প্রথম লাইনটাতে কিন্তু কোনো কন্ডিশন দেওয়া নেই। প্রথম লাইনটাতে যেহেতু কন্ডিশন দেওয়া নেই, সেহেতু আমরা হয় শতকের দিক থেকে করতে পারি অথবা এককের দিক থেকেও করতে পারি। কিরকম একবার দেখি। প্রথমে আমি যদি এককের ঘরে একটা সংখ্যা বসাতে চাই, তাহলে আমরা কত রকম ভাবে সংখ্যা নিতে পারবো? হয় 1 অথবা 2 অথবা 3 অথবা 4 অথবা 5 নিতে পারবো। ধরে নি 5 নিলাম। কত রকম উপায়ে আমরা সংখ্যা চুজ করতে পারবো? 5 রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারছি। এবার দশকের ঘরে তাহলে কত রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো? এখানে 5 চলে এসছে এবং কন্ডিশনটা আছে দ্বিতীয় লাইনে, রিপিটেশন নট অ্যালাউড। কাজে এখানে আর 5 বসবে না। তাহলে এই ঘরে কি কি সংখ্যা আসতে পারে? দশকের ঘরে 1 2 3 4, এই চারটের মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে। ধরে নিলাম এখানে আমি 3 বসাচ্ছি। তাহলে কত রকম উপায়ে আমরা বাছতে পারি? 3 বসাতে পারি, অথবা এখানে আমরা 2 বসাতে পারি, অথবা এখানে আমরা 1 বসাতে পারি, অথবা এখানে আমরা 4 বসাতে পারি। অর্থাৎ 4 রকম উপায়ে। ধরে নিলাম আমি এখানে 3 বসাচ্ছি। এবারে দেখো শতকের ঘরে আমরা কত রকম উপায় নিতে পারি? হয় 1 নিতে পারবো, নয় 3 নিতে পারবো, নয় 4 নিতে পারবো। তাহলে এখানে আমরা 3 রকম উপায়ে বসাতে পারবো। ধরে নিলাম 2 নিচ্ছি। তাহলে এক্ষেত্রে কি বসাতে হবে? 5 এবং 3 এবং 2, তিনটে ঘরেই আমরা সংখ্যা বসাচ্ছি এবং আসছে, তার জন্য এখানে হয়ে যাবে মাল্টিপ্লিকেশন 3 into 4 into 5, অর্থাৎ 60 রকম উপায়ে আমরা সংখ্যাটা বাছতে পারছি। তাহলে তোমাদের প্রথমেই দেখতে হবে যে কন্ডিশনটি কি দেওয়া আছে। প্রথম লাইনে কোনো কন্ডিশন দেওয়া নেই, কাজে আমরা এককের ঘর থেকেও শুরু করতে পারি কিংবা শতকের ঘর থেকেও শুরু করতে পারি। কন্ডিশনটা দেওয়া আছে 1 নম্বর কোশ্চেনে, রিপিটেশন নট অ্যালাউড। এরকম কি কি সংখ্যা আরো হতে পারে? 1 3 5 হতে পারে, 2 4 3 হতে পারে, 5 4 1 হতে পারে। এরকম 60 প্রকারে আমরা সংখ্যা গঠন করতে পারবো। এবার পরের প্রশ্নটা দেওয়া আছে রিপিটেশন অ্যালাউড। রিপিটেশন অ্যালাউ হলে পারে কি কেসটা হয় সেটা আমরা এবার দেখব। তিনটে সংখ্যা আমার কাছে আছে, 5টা সংখ্যা আমাকে
3 ডিজিট সংখ্যা তৈরি করতে হবে, তাহলে সেই জন্য আমরা 3টে ঘর কেটে নিলাম, একক, দশক, শতক। এখানে বলে দিয়েছে রিপিটেশন অ্যালাউড, তাহলে সংখ্যাগুলো কি কি হতে পারে? 2 2 2 হতে পারে, 2 3 2 হতে পারে, 4 5 5 হতে পারে, 5 4 2 হতে পারে, 5 3 1 হতে পারে। অর্থাৎ রিপিটেশন থাকলেও হবে, রিপিটেশন না থাকলেও হবে। তাহলে আমরা দেখি কত রকম উপায়ে নিতে পারি। প্রথম ঘরে আমরা কি বসাতে পারবো? প্রথম ঘরে যে কোনো 5টার মধ্যে একটা সংখ্যা বসাতে পারি, 1 2 3 4 5, যে কোনো 5টার মধ্যে একটাই বসাতে পারি, অর্থাৎ 5 রকম উপায়ে বাছতে পারি। ধরে নিই আমি এখানে 3 বসালাম। এরপরে দেখো দশকের ঘরে, এখানে যেহেতু বলে দিয়েছে রিপিটেশন অ্যালাউড, রিপিটেশন যেহেতু অ্যালাউড, সেক্ষেত্রে আমরা এখানে 3ও বসাতে পারবো। অর্থাৎ আমরা এখানে 1 2 3 4 5 যে কোনো সংখ্যাই বসাতে পারবো। তাহলে এক্ষেত্রেও আমরা 5 রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো। অর্থাৎ এখানেও যদি আমি 3 নিই এবং এককের ঘরে, তাহলে আমরা কি কি সংখ্যা বসাতে পারি? এককের ঘরেও আমি কিন্তু 5টা সংখ্যার মধ্যে যে কোনো একটা বসাতে পারবো, কারণ এখানে বলে দিয়েছে রিপিটেশন অ্যালাউড। অর্থাৎ এখানেও আমরা 5 রকম উপায়ে সংখ্যা বাছতে পারবো। অর্থাৎ এখানে আমি 1 2 3 4 5 যে কোনো একটাই বসাতে পারি। অর্থাৎ আমাদের এখানে কি হবে অঙ্কটা? 5 into 5 into 5 equal to 125 ওয়েজ আমরা সংখ্যা চুজ করতে পারবো। অর্থাৎ যদি রিপিটেশন অ্যালাউ থাকে, সেক্ষেত্রে আমরা 125 রকম উপায়ে সংখ্যা তৈরি করতে পারবো। আশা করি তোমরা লজিকটা বুঝতে পারলে। এরপরে আমরা পরের অঙ্কে চলে যাই। নেক্সট এখানে কি বলেছে? এখানেও 5টা সংখ্যা দেওয়া আছে, 1 2 3 4 5। এখানে বলেছে হাউ মেনি 3 ডিজিট odd numbers can be formed। এখানে প্রথম লাইনে কিন্তু কন্ডিশন দেওয়া আছে অড নাম্বার, অর্থাৎ কতগুলো অড নাম্বার তৈরি করা যাবে। অড নাম্বার কোনগুলো? যে সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হয় না। অর্থাৎ কি কি সংখ্যা আমরা নিতে পারি? 231, 445, 321, 551, 111, 453। এইভাবে আমরা সংখ্যা চুজ করতে পারবো। কত রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো? দেখো 1 নম্বরে কিন্তু একটা কন্ডিশন দেওয়া আছে। এক নম্বরে দেওয়া আছে রিপিটেশন নট অ্যালাউড। যদি রিপিটেশন নট অ্যালাউড হয়, তাহলে সেক্ষেত্রে এইটা আসবে না, কারণ এখানে রিপিটেশন দেওয়া আছে। এটা আসবে না, এখানেও রিপিটেশন আছে। এটা আসবে না, এখানেও রিপিটেশন আছে। তাহলে যে সংখ্যাগুলোতে রিপিটেশন নেই, সেই সংখ্যাগুলো আমরা কত রকম উপায়ে চুজ করতে পারি সেটা দেখতে হবে। এখানে বলে দিয়েছে 3 অঙ্কের সংখ্যা, কাজে 3টে ঘর নিয়ে নিই প্রথমেই। দেখো এখানে কন্ডিশন বলে দিয়েছে অড নাম্বার। অড নাম্বার হলে এককের ঘরে কি কি থাকতে পারে? 1 থাকতে পারে, 3 থাকতে পারে, অথবা 5 থাকতে পারে। আমি যে কোনো একটা সংখ্যা বসিয়ে নিলাম প্রথমেই, হয় 1 বসবে, নয় 3 বসবে, নয় 5 বসবে। তাহলে আমি 1টাকে একেবারে বসিয়ে নিলাম। এরপর আবার বাকি থাকলো দশকের ঘর এবং শতকের ঘর। এবারে দেখো দশকের ঘরে আমরা কি কি সংখ্যা বসাতে পারবো? এখানে বলে দিয়েছে রিপিটেশন নট অ্যালাউড। এখানে 1টা অলরেডি বসিয়ে দিয়েছি, কাজে দশকের ঘরে আর 1টা বসবে না। কি কি বসতে পারে? 2 বসতে পারে, 3 বসতে পারে, 4 বসতে পারে, 5 আসতে পারে। তাহলে কত রকম উপায় আমরা চুজ করতে পারবো? 4 রকম উপায়। ধরে নিই যে কোনো একটা সংখ্যা বসুক 2। এবারে দেখো শতকের ঘরে, এখানে যেহেতু বলে দিয়েছে রিপিটেশন নট অ্যালাউড, তাহলে 1 চলে গেছে, 2ও চলে গেছে। তাহলে শতকের ঘরে আমরা কি কি সংখ্যা বসাতে পারবো? 3 অথবা 4 অথবা 5, যে কোনো একটা। তাহলে পরে আমরা কত রকম উপায়ে বাছতে পারবো? 3 রকম উপায়ে বাছতে পারবো। অর্থাৎ এখানে আমি যদি বসাই 4, তাহলে আমরা সংখ্যাটা পেলাম 421। কত রকম উপায়ে আমরা চুজ করতে পারলাম? 3 into 4, অর্থাৎ 12 রকম উপায়ে আমরা চুজ করতে পারছি। এখানে দেখো এককের ঘরে আমি শুধু 1 বসিয়েছিলাম, কিন্তু এককের ঘরে তো 3ও আসতে পারে। তাহলে দেখি 3 বসিয়ে কেসটা কি হয়। তাহলে আমি প্রথমেই যদি এককের ঘরে 3 বসাই, কাজেই সংখ্যা পছন্দ করার আর কোনো প্রশ্ন নেই, 3টা বসিয়েই নিলাম। এবার দেখো দশকের ঘরে কি কি সংখ্যা আসতে পারে। এখানে যেহেতু বলে দিয়েছে রিপিটেশন নট অ্যালাউড, তাহলে দশকের ঘরে আসতে পারে 1 2 4 5, যে কোনো 4টের মধ্যে একটা আসতে পারে।
কারণ 3টা অলরেডি বসিয়ে দিয়েছি। অর্থাৎ 4 রকম উপায়ে আমরা সংখ্যা চুজ করতে পারবো। এবং শতকের ঘরে আমরা কত রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো? এককের ঘরে একটা সংখ্যা বসে গেছে, দশকের ঘরেও একটা সংখ্যা বসে গেছে। অর্থাৎ শতকের ঘরে আমরা 3টে সংখ্যা পাবো, যে কোনো 3টে সংখ্যা, অর্থাৎ 3 রকম উপায়ে বাছতে পারবো। অর্থাৎ এক্ষেত্রেও আমরা পাবো 3 × 4 = 12। 12 রকম উপায়ে আমরা সংখ্যা বাছতে পারবো। এবারে দেখো, এখানে বলেছি অড নাম্বার, আমরা বসিয়েছি 1, এককের ঘরে 1 বসিয়েছি, তাহলে এটা একটা অড নাম্বার পাবো। এককের ঘরে 3 বসালে আমরা একটা অড নাম্বার পাবো। এককের ঘরে যদি আমি 5 বসাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা অড নাম্বার পাবো। এককের ঘরে যদি 5 বসাই, দশকের ঘরের সংখ্যা আমরা কত রকম উপায়ে বাছতে পারবো? আগের মতনই হবে, একটা ডিজিট এখানে বসে গেছে, তাহলে বাকি আছে আর 4টে ডিজিট। যে কোনো 4টে ডিজিটের মধ্যে একটা আমাদের বাছতে হবে, অর্থাৎ 4 রকম উপায়ে আমরা বাছতে পারবো। এবং শতকের ঘরে আমরা কত রকম উপায়ে বাছতে পারবো? 2টো ডিজিট অলরেডি বেরিয়ে গেছে, এখানে একটা ডিজিট এবং এখানে একটা ডিজিট অলরেডি বেরিয়ে গেছে, পড়ে আছে 3টে ডিজিট। তাহলে শতকের ঘরে 3 রকম পদ্ধতিতে আমরা সংখ্যা পছন্দ করতে পারবো। অর্থাৎ এক্ষেত্রেও আমাদের সংখ্যা পছন্দ করার রাস্তা হচ্ছে 3 × 4, অর্থাৎ 12 রকম উপায়ে আমরা সংখ্যা বাছতে পারবো। এখানেই কি অঙ্কটা শেষ হয়ে গেল? হলো না। এরপরে কি করতে হবে? এখানে আছে 12, 12, 12। এরপরে কি করতে হবে? দেখো, এখানে আমাদের হয় 1 আনতে হবে, অথবা 3 আনতে হবে, অথবা 5 আনতে হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি অর শব্দটা আসছে। অর শব্দটা এলে এগুলো হয়ে যাবে প্লাস সাইন, অর্থাৎ অ্যাডিশন। অর্থাৎ আমরা কত রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো? 12 + 12 + 12, অর্থাৎ 36 টাইপে আমরা সংখ্যাটা বাছতে পারবো। এটা একটু লেন্দি হয়ে গেল বলে মনে হচ্ছে। তাহলে দেখি আর এক রকম ভাবে আমরা কিন্তু অঙ্কটা করতে পারি। 2 নম্বর পদ্ধতি কি হতে পারে? 3টে সংখ্যা আছে, কাজে 3টে ঘর নিলাম। এখানে অড নাম্বার তৈরি করতে গেলে এককের ঘরে হয় আমি 1 বসাতে পারবো, অথবা আমি 3 বসাতে পারবো, অথবা আমি 5 বসাতে পারবো। তাহলে কত রকম উপায়ে আমরা সংখ্যা বাছতে পারছি? 3 রকম উপায়ে। এখানে যে কোনো একটা সংখ্যা বসিয়ে দিই, ধরে নিয়ে আমি এখানে 3 নিলাম। তাহলে দশকের ঘরের সংখ্যা আমরা কত রকম উপায়ে বাছবো? দশকের ঘরের সংখ্যা আমরা ইভেনও নিতে পারবো, অডও নিতে পারবো। অর্থাৎ আমি 1 নিতে পারবো, 2 নিতে পারবো, 4 নিতে পারবো, অথবা 5 নিতে পারবো। যে কোনো 4টের মধ্যে একটা নিতে পারবো। অর্থাৎ কত রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো? 4 রকম উপায়। ধরে নিই একটা কোনো সংখ্যা বসিয়ে দিই, 4। এবারে দেখো শতকের ঘর। শতকের ঘরে আমরা কত বসাবো? যেহেতু বলে দিয়েছে রিপিটেশন নট অ্যালাউড, সেহেতু আমরা 2টো সংখ্যা অলরেডি বেরিয়ে গেছে, আর পড়ে আছে 3টে সংখ্যা 1, 2, 5। তাহলে এই 3টের মধ্যে একটা সংখ্যা বসাতে হবে, অর্থাৎ 3 রকম উপায়ে আমরা সংখ্যা চুজ করতে পারবো। তাহলে এখানে আমরা রেজাল্টটা কি করে পাবো? 3 × 4 × 3, অর্থাৎ এখানেও আমরা পাচ্ছি 36 ওয়েজ, অর্থাৎ 36 রকম উপায়ে আমরা সংখ্যা চুজ করতে পারবো। এখানে দেখো, এখানে প্রথম লাইনেই কন্ডিশনটা দেওয়া আছে, এটা হবে অড নাম্বার। সেই জন্য আমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই কিন্তু এককের ঘরের সংখ্যা বসিয়ে নিয়ে অঙ্কটা শুরু করেছি। যদি এককের ঘরের সংখ্যা আগে না বসিয়ে যদি শতকের ঘর থেকে শুরু করতাম, তাহলে কেসটা কিরকম হতো? আমরা এবার শতকের ঘর থেকে শুরু করে দেখি। এবারে দেখো, এখানে বলেছি 3 অঙ্কের সংখ্যা, এই 5টা সংখ্যার মধ্যে থেকে একটি 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে। এই ঘরে সংখ্যাটাকে আমরা কত রকম উপায়ে চুজ করতে পারি? আমরা 1 নিতে পারি, 2 নিতে পারি, 3 নিতে পারি, 4 নিতে পারি, 5 নিতে পারি, অর্থাৎ 5 রকম উপায়ে সংখ্যাটা নিতে পারি। ধরে নিই এখানে আমরা 1 চুজ করলাম। এবারে দেখো দশকের ঘরে। দশকের ঘরের সংখ্যা আমরা কত রকম উপায়ে বাছতে পারবো? দশকের ঘরেও আমরা সংখ্যা বাছতে পারবো 4 রকম উপায়ে, কারণ এখানে বলে দিয়েছে রিপিটেশন নট অ্যালাউড, কাজে 1টা আর আসবে না। 2, 3, 4, 5 তার মধ্যে যে কোনো
একটা আসবে, অর্থাৎ 4 রকম উপায়ে আমরা সংখ্যা বাছতে পারবো। ধরে নিলাম এখানে আমরা 3 বসাচ্ছি। এরপরে দেখো এককের ঘরের সংখ্যা আমরা কত রকম উপায়ে বাছতে পারবো। এখানে কন্ডিশন হচ্ছে এটা অড নাম্বার, অর্থাৎ এককের ঘরে 1 আসতে পারে, 3 আসতে পারে অথবা 5 আসতে পারে, এবং রিপিটেশন নট অ্যালাউড। কাজেই 1 চলে গেছে, 3 চলে গেছে, পড়ে আছে অনলি 5, অর্থাৎ এখানে আমরা একরকম উপায়ে সংখ্যা চুজ করতে পারছি। অর্থাৎ রেজাল্ট আসছে কি, রেজাল্ট পাবো 5 ইন্টু 4, অর্থাৎ 20 রকম ভাবে আমরা সংখ্যা গঠন করতে পারবো। আর একটা মজার ব্যাপার দেখো, এখানে বলেছে 3 অঙ্কের সংখ্যা অড নাম্বার হবে, রিপিটেশন নট অ্যালাউড। তাহলে শতকের ঘরে আমরা কত রকম উপায়ে সংখ্যা বাছতে পারবো? শতকের ঘরে 5 রকম উপায়ে নিতে পারবো। 1 2 3 4 5, 5টার মধ্যে যে কোনো একটা নিতে পারবো, অর্থাৎ 5 রকম উপায়ে সংখ্যা বাছতে পারবো। আমি ধরে নিই এখানে আমি 2 বসাচ্ছি। এবারে দেখো দশকের ঘরে, দশকের ঘরের সংখ্যা আমরা কত রকম উপায়ে বাছতে পারি? আমরা শুধুমাত্র 2টা বসিয়েছি, কাজে 1 নিতে পারি, 3 নিতে পারি, 4 নিতে পারি, 5 নিতে পারি, অর্থাৎ 4 রকম উপায়ে দশকের ঘরের সংখ্যা বাছতে পারবো। ধরে নিই আমি এখানে 4 বসাচ্ছি। এবারে দেখো এককের ঘরে আমি কি কি সংখ্যা বসাতে পারবো। যেহেতু বলে দিয়েছে এটা অড নাম্বার, এককের ঘরে আমি 1 বসাতে পারি অথবা 3 অথবা 5। তাহলে এককের ঘরের সংখ্যাটা আমরা বাছতে পারবো 3 রকম পদ্ধতিতে। ধরে নিই আমি এখানে 1 বসাচ্ছি, তাহলে রেজাল্ট কি করে পাবো? 5 ইন্টু 4 ইন্টু 3, 60 রকম উপায়ে আমরা সংখ্যা বাছতে পারছি। প্রথমটার ক্ষেত্রে আমরা 20 রকম উপায়ে সংখ্যা বাছতে পারছিলাম, দ্বিতীয়টার ক্ষেত্রে 60 রকম উপায়ে সংখ্যা বাছতে পারছি। রেজাল্ট গেল বদলে, অর্থাৎ এই পদ্ধতিটা চলবে না। যেহেতু এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে অড নাম্বার প্রথম লাইনে, অর্থাৎ এককের ঘরেই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ আমাদের এককের ঘর থেকে শতকের ঘরের দিকেই যেতে হবে, তবে অঙ্কটা সঠিক আসবে, নইলে আসবে না। এরপর আসি এই অঙ্কের পরের পার্টটা নিয়ে। পরের পার্টে বলা আছে রিপিটেশন অ্যালাউড, অর্থাৎ 3 অঙ্কের সংখ্যা হবে, 3 অঙ্কের অড নাম্বার হবে এবং রিপিটেশন অ্যালাউড, অর্থাৎ কি কি সংখ্যা হতে পারে? 3 3 3 হতে পারে, 3 1 3 হতে পারে, 1 3 1 হতে পারে, 2 3 1 হতে পারে, 2 3 5 হতে পারে, 5 3 3 হতে পারে, অর্থাৎ রিপিটেশন অ্যালাউড এবং সেটা অড নাম্বার হতে হবে। 3 অঙ্কের সংখ্যা হবে, অর্থাৎ একক দশক শতক। এখানে বলে দিয়েছে অড নাম্বার, তাই এককের ঘরে হয় 1 হবে, নয় 3 হবে, নয় 5 হবে, অর্থাৎ এককের ঘরের সংখ্যা আমরা 3 রকম উপায়ে চুজ করতে পারবো। দশকের ঘরে কত বসবে? দশকের ঘরে 1 2 3 4 5, এই 5টার মধ্যে যে কোনো একটা বসবে, কারণ এখানে বলে দিয়েছে রিপিটেশন অ্যালাউড। কাজেই এককের ঘরে আমি যাই বসাই না কেন, এককের ঘরে যদি আমি 1 বসাই তাহলেও আমি দশকের ঘরে 1 বসাতে পারবো। কাজেই সেক্ষেত্রে আমরা 5 রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারছি। এবং শতকের ঘরেও তাই, যেহেতু রিপিটেশন অ্যালাউড, তাই শতকের ঘরেও আমি 1 2 3 4 5 যে কোনো একটা সংখ্যা বসাতে পারি, অর্থাৎ এখানেও আমরা 5 রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারছি। তাহলে টোটাল নাম্বার অফ কাউন্টিং কত হচ্ছে? টোটাল নাম্বার অফ কাউন্টিং হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 3, অর্থাৎ 75 রকম উপায়ে আমরা সংখ্যা চুজ করতে পারছি। এটা কিন্তু আমি এককের ঘর থেকে শতকের ঘরের দিকে গেলাম। যদি উল্টোটা করি, শতকের ঘর থেকে এককের ঘরে আসি, তাহলে কেসটা কি হয় একবার দেখে নিই। শতকের ঘরে আমি কি কি সংখ্যা বসাতে পারবো? শতকের ঘরে আমি 5 রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো, 1 2 3 4 5। দশকের ঘরেও আমি 5 রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো, কারণ রিপিটেশন অ্যালাউড। কাজে এখানেও 5 রকম উপায়ে আমি সংখ্যা চুজ করতে পারবো। এককের ঘরে আমি কি কি বসাতে পারবো? কন্ডিশন যেহেতু দিয়েছে অড নাম্বার, এককের ঘরে কিন্তু আমি যে কোনো 3টের মধ্যে একটা সংখ্যাই নিতে পারবো, অর্থাৎ 1 3 5 এই 3টে সংখ্যার মধ্যে একটাকে বসাতে পারবো, অর্থাৎ 3 রকম উপায়ে আমরা সংখ্যা বসাতে পারবো। অর্থাৎ টোটাল নাম্বার অফ কাউন্টিং আমরা কি পেলাম? 5 ইন্টু 5 ইন্টু 3, অর্থাৎ
এক্ষেত্রেও আমরা 75 আনসার পেলাম। অর্থাৎ যখন আমরা দেখছি রিপিটেশন অ্যালাউড, সেক্ষেত্রে আমরা এককের ঘর থেকে শতকের ঘরের দিকেও যেতে পারি, অথবা শতকের ঘর থেকে এককের ঘরের দিকেও আসতে পারি, যেহেতু বলা আছে রিপিটেশন অ্যালাউড। দুটো ক্ষেত্রেই রেজাল্ট কিন্তু আমরা একই পেয়েছি। এবার আমরা আসবো নেক্সট অঙ্কে। নেক্সট কি বলেছে, হাউ মেনি 5 ডিজিট নাম্বার ক্যান বি ফর্ম। এই 5টা সংখ্যা দিয়ে 5 অঙ্কের কতগুলো সংখ্যা তৈরি করা যেতে পারে, যেখানে 1 নম্বর কন্ডিশন হচ্ছে রিপিটেশন নট অ্যালাউড। কত রকম উপায়ে আমরা বাঁচতে পারি, 5 অঙ্কের সংখ্যা, তাই জন্য প্রথমে 5টা ঘর করে নিলাম। দেখো প্রথম ঘরে আমরা কত রকম ভাবে সংখ্যা চুজ করতে পারি। এখানে হয় আমরা 1 বসাবো, নয় 2, নয় 3, নয় 4, নয় 5। তাহলে 5 রকম উপায়ে আমরা সংখ্যা চুজ করতে পারবো। 2 নম্বর ঘরে আমরা কত রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো। এখানে তো একটা সংখ্যা বসেই গেছে, ধরে নিয়ে একটা সংখ্যা বসিয়ে দিই, এবং যেহেতু কন্ডিশন দিয়ে দিয়েছি রিপিটেশন নট অ্যালাউড, কাজে এই 3টা এখানে আর আসবে না। অর্থাৎ আমরা 1 নিতে পারবো, অথবা 2, অথবা 4, অথবা 5, এই 4টের মধ্যে একটা নিতে পারবো। অর্থাৎ 4 রকম উপায়ে সংখ্যা তৈরি করতে পারবো। এখানে যদি আমরা 4 বসাই, তাহলে 3 নম্বর ঘরে আমরা কত রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো। অলরেডি 2টো ডিজিট বসে গেছে, বাকি আছে 3টে ডিজিট। 3টে ডিজিটের মধ্যে আমরা একটা ডিজিট বসাতে পারবো, অর্থাৎ 3 রকম উপায়ে আমরা সংখ্যা চুজ করতে পারবো। নেক্সট 4 নম্বর ঘরে কত রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো, 2 রকম উপায়, কারণ আর মাত্র 2টি সংখ্যাই পড়ে আছে, এবং লাস্টে যে সংখ্যাটি পড়ে থাকবে সেটাই এখানে বসে যাবে। অর্থাৎ 1 রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো। অর্থাৎ টোটাল নাম্বার অফ কাউন্টিং হচ্ছে 5 into 4 into 3 into 2 into 1, অর্থাৎ 120। 120 রকম ভাবে আমরা সংখ্যা চুজ করতে পারবো। এই যে সংখ্যাটা আমরা লিখছি 5 into 4 into 3 into 2 into 1, এইটাকে বলবো আমরা 5 ফ্যাক্টোরিয়াল, অথবা আমরা বলতে পারি ফ্যাক্টোরিয়াল 5। এইটাকে বলা হয় ফ্যাক্টোরিয়ালের চিহ্ন। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, বা এইটাকেও আমরা বলি ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা বুঝবো 5 ডিস্টিংক্ট নাম্বার উইদাউট রিপিটেশন, অর্থাৎ 5টি বিভিন্ন ধরনের বস্তু। অর্থাৎ যে কটা নেওয়া হবে সে কটা কিন্তু ভিন্ন হতে হবে, একটা জিনিসই কিন্তু আর একবার আসবে না। এটাকে বলা হবে 5 ফ্যাক্টোরিয়াল। এবার যদি 6 থাকে সেটা হয়ে যাবে 6 ফ্যাক্টোরিয়াল, n থাকলে সেটা হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল, বা ফ্যাক্টোরিয়ালটা আমরা এইভাবেও লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল n বা ফ্যাক্টোরিয়াল 5 কিভাবে তৈরি হচ্ছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এবারে দেখো, এক্ষেত্রে আমরা অঙ্কটা করতে শুরু করেছিলাম বাম দিক থেকে ডান দিকে, অর্থাৎ এটা যদি একক, এটা যদি দশক, এটা যদি শতক, এটা হাজার, এটা অযুত, তাহলে আমরা অযুত থেকে এককের দিকে গেছিলাম। যদি উল্টোটা করি, একক থেকে অযুতের দিকে আসেন, তাহলে কেসটা কি হবে একবার দেখে নিই। এককের ঘরে আমরা কত রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো। এককের ঘরে এখানে 5টা সংখ্যাই দেওয়া আছে, তাই এককের ঘরে আমরা 5 রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো। দশকের ঘরে কত রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো। এখানে একটা সংখ্যা চলে গেলে আর পড়ে থাকবে 4টে, অর্থাৎ 4 রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো। শতকের ঘরে আমরা সংখ্যা চুজ করতে পারবো 3 রকম উপায়ে। হাজারের ঘরে আমরা সংখ্যা চুজ করতে পারবো 2 রকম উপায়ে, এবং অযুতের ঘরে আর একটি সংখ্যাই পড়ে থাকবে, অর্থাৎ 1 রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো। অর্থাৎ টোটাল নাম্বার অফ কাউন্টিং কি হচ্ছে 1 into 2 into 3 into 4 into 5, অর্থাৎ এখানেও আমরা পাচ্ছি 120 ওয়েজ। অর্থাৎ এখানে যেহেতু প্রথম লাইনেই কোনো কন্ডিশন দেওয়া নেই, সেহেতু আমরা ডান দিক থেকে বাম দিকেও যেতে পারি, অথবা বাম দিক থেকে ডান দিকেও আসতে পারি, রেজাল্ট একই আসছে। এরপরে আমরা পরের পার্টটা দেখব। পরের পার্টটা আছে রিপিটেশন অ্যালাউড, অর্থাৎ একটা সংখ্যা একাধিকবার ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ সংখ্যাটা এরকম হতে পারে 3 3 3 3 3, অথবা হতে পারে 2 3 3 4 5, অথবা হতে পারে 3 4 4 5 4। অর্থাৎ
কত রকম উপায়ে সংখ্যা তৈরি করতে পারবো, 5 অঙ্কের সংখ্যা। এখানে দেখো প্রথম ঘরে আমরা কত রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারছি। প্রথম ঘরে তো 5টার মধ্যে যে কোনো একটাই বসাতে পারবো, কাজেই 5 রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারছি। দ্বিতীয় ঘরে আমরা কত রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো, যেহেতু বলে দিয়েছে রিপিটেশন অ্যালাউড, অর্থাৎ এখানে আমি যাই বসাই না কেন এখানে আমি সেই সংখ্যাটা বসাতে পারবো, অর্থাৎ এক্ষেত্রেও আমরা 5 রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো। এক্ষেত্রেও আমরা 5 রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো 3 নম্বর ঘরের ক্ষেত্রে। 4 নম্বর ঘরের ক্ষেত্রেও আমরা 5 রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো, এবং এককের ঘরেও আমরা 5 রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারছি। অর্থাৎ টোটাল নাম্বার অফ কাউন্টিং আমরা কত পাচ্ছি, 5 into 5 into 5 into 5 into 5, অর্থাৎ 5 to the power 5 রকম উপায়ে আমরা সংখ্যা চুজ করতে পারছি। এক্ষেত্রে আমি অযুতের ঘর থেকে এককের ঘরের দিকে গেলাম, কিংবা যদি এককের ঘর থেকে অযুতের ঘরের দিকে যাই সেক্ষেত্রেও আমরা একই রেজাল্ট পাবো, কারণ আমরা সব ঘরেই তো 5 রকম ভাবে সংখ্যা চুজ করতে পারছি, কাজেই কোনো অসুবিধা নেই। নেক্সট, in how many ways can seats be allocated to 6 people? অর্থাৎ 6টা চেয়ার আছে, 6 জন ব্যক্তিকে আমরা কত রকম ভাবে বসাতে পারবো। ধরে নিই 6 জন ব্যক্তি, এ, বি, সি, ডি, ই, এফ, 6 জন ব্যক্তি আছেন। কত রকম উপায়ে আমরা বসাতে পারবো। প্রথম চেয়ারটাতে যে কোনো একজনকে আমরা বসাতে পারি, হয় এ বসতে পারে, নয় বি, নয় সি, নয় ডি, নয় ই, নয় এফ, অর্থাৎ 6 রকম উপায়ে আমরা বসাতে পারবো। দ্বিতীয় চেয়ারটাতে কতজনকে আমরা বসাতে পারি। প্রথম চেয়ারে যিনি বসে আছেন তিনি তো আর দ্বিতীয় চেয়ারে বসছেন না, তাহলে দ্বিতীয় চেয়ারে আমরা 5 রকম উপায়ে বসাতে পারবো। দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই 5 জনের মধ্যে একজনকে নেব, অর্থাৎ 5 রকম উপায়ে বসাতে পারবো। থার্ড চেয়ারে অলরেডি 2 জন বসে আছেন, কাজেই বাকি আছে 4 জন, এই 4 জনের মধ্যে থেকে একজনকে নিতে হবে, অর্থাৎ 4 রকম উপায়ে বসাতে পারবো। ফোর্থ চেয়ারের দাবিদার কতজন আছেন, অলরেডি 3 জন বসে গেছেন, আর বাকি আছেন 3 জন, অর্থাৎ সেই 3 জনের মধ্যে থেকে একজনকে বসাবো, অর্থাৎ 3 রকম উপায়ে নিতে পারবো। ফিফথ চেয়ারের দাবিদার আছেন 2 জন, অর্থাৎ 2 রকম উপায়ে বসাতে পারবো। এবং সিক্সথ চেয়ারে যিনি লাস্টে পড়ে আছেন তিনিই বসবেন, অর্থাৎ 1 রকম উপায়ে বসাতে পারবো। অর্থাৎ টোটাল নাম্বার অফ কাউন্টিং আমরা পাচ্ছি 6 into 5 into 4 into 3 into 2 into 1, অর্থাৎ এইটাকে আমরা বলবো 6 ফ্যাক্টোরিয়াল, অথবা আমরা বলতে পারি ফ্যাক্টোরিয়াল 6 ইকুয়াল টু কত, 720। 6 জন ব্যক্তিকে 720 রকম উপায়ে বসানো যাবে 6টা চেয়ারে। এখন আমরা আলোচনা করব অ্যানাগ্রাম নিয়ে, সেটা কিরকম আমরা দেখি। প্রথম কোশ্চেনটা কি বলেছে, ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড আর ও সি কে রক বি অ্যারেঞ্জড? এই 4টে অক্ষরের একটি শব্দকে কত রকম ভাবে আমরা সাজাতে পারি, এটাকে বলা হবে অ্যানাগ্রাম। যেমন এখানে আছে আর ও সি কে, সংখ্যাগুলো ওলটপালট করে আমরা লিখতে পারি আর সি ও কে, অথবা আমরা লিখতে পারি আর সি কি ও, অথবা আমরা লিখতে পারি সি আর ও কে, সি কি ও আর, সি ও আর কে। এইভাবে আমরা কত রকম উপায়ে এই 4টে লেটারকে সাজাতে পারবো। এখানে 4টে লেটার আছে, 4টে লেটারের জন্য 4টি ঘর লাগবে। প্রথম ঘরে আমরা কি কি আনতে পারি, প্রথম ঘরে হয় আর আসতে পারে, অথবা ও আসতে পারে, অথবা সি আসতে পারে, অথবা কে আসতে পারে। অর্থাৎ প্রথম ঘরের জন্য আমরা 4 রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারি। এখানে তো একটা সংখ্যা বসেই গেল, তাহলে দ্বিতীয় ঘরের জন্য আমরা কত রকম উপায়ে সংখ্যা চুজ করতে পারবো, 3 রকম উপায়ে। 3 নম্বর ঘরের জন্য আমরা সংখ্যা চুজ করতে পারবো 2 রকম উপায়ে, এবং লাস্টের ঘরের জন্য আমরা সংখ্যা চুজ করতে পারবো 1 রকম উপায়ে। অর্থাৎ টোটাল নাম্বার অফ কাউন্টিং হচ্ছে 4 into 3 into 2 into 1, অর্থাৎ 24, অর্থাৎ 24 রকম উপায়ে আমরা এগুলো সাজাতে পারবো। এটাকে আমরা বলতে পারি
4 ফ্যাক্টোরিয়াল, অথবা আমরা বলতে পারি ফ্যাক্টোরিয়াল 4। এরপরে দেখো, in how many different ways can the letter of the word MOON be arranged? MOON এই চারটে শব্দকে আমরা কত রকম উপায়ে সাজাতে পারি? আগেরটাতেও দেখো 4টে ডিজিটের একটা ওয়ার্ড ছিল, এখানেও কিন্তু একটা 4টে ডিজিটেরই ওয়ার্ড আছে। তাহলে আগেরটাতে 4 ফ্যাক্টোরিয়াল হয়েছিল, এক্ষেত্রেও 4 ফ্যাক্টোরিয়াল লিখে দিতে পারি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, আগেরটাতে কিন্তু কোনো লেটার রিপিটেশন নেই, এটাতে কিন্তু একটা রিপিটেশন আছে, ও কিন্তু দুবার বসানো আছে। তাহলে আমরা কি কিভাবে সাজাতে পারি? এটাকে যদি O1 ধরি এবং এটাকে যদি O2 ধরি, তাহলে আমরা কি কি বসাতে পারি? MO1 O2N এভাবে সাজাতে পারি, অথবা আমরা সাজাতে পারি MO2 O1N। কিন্তু দেখো, ইংরেজি বর্ণমালায় ও কি দুটো আছে? দুটো আলাদা নয়। ইংরেজি বর্ণমালায় যেহেতু ও একটাই আছে, কাজে O1 O2 বা O2 O1 এই দুটো হয়ে যাবে সেম। তাহলে এটা হয়ে যাবে MOON, কারণ ইংরেজি বর্ণমালায় তো একটা ধরনেরই ও আছে, দুটো আলাদা আলাদা ধরনের তো ও নেই। এটাও হয়ে যাবে MOON, অর্থাৎ MO1 O2N এবং MO2 O1N এই দুটো টাইপটা হয়ে যাবে সেম, একই। অথবা আরেকটা লিখি, যদি লিখি MN O1 O2, অথবা আমরা লিখতে পারি MNO2 O1। এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? MNOO। দ্বিতীয়টার ক্ষেত্রেও পাচ্ছি MNOO, যেহেতু ও দুটো অভিন্ন, অর্থাৎ এটা হয়ে যাবে সেম। অর্থাৎ প্রতি দুটো সজ্জার জন্য আমরা একটা করে সজ্জা পাচ্ছি। MO1 O2N যা, MO2 O1N ও তাই হচ্ছে। কাজে প্রতি দুটো সজ্জার জন্য আমরা একই রকম সজ্জা পাচ্ছি। অর্থাৎ এক্ষেত্রে আমাদের হয়ে যাবে 4 ফ্যাক্টোরিয়ালকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা হয়ে যাবে উত্তর। কেন হয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, যে ইংরেজি বর্ণমালায় ও তো একটাই আছে, O1 O2 বলে তো আলাদা কিছু নেই। তাহলে আমরা যদি ও আলাদা হতো তাহলে আমরা কি লিখতে পারতাম? MO1 O2N অথবা MO2 O1N যদি আলাদা হতো তাহলে লিখতে পারতাম। কিন্তু যেহেতু ও আলাদা নয়, অর্থাৎ MO1 O2N ও যা, MO2 O1N ও তাই, কাজে প্রতি দুটো ও এর জন্য আমরা একটা করে সজ্জা পাচ্ছি। সেই জন্য 4 ফ্যাক্টোরিয়ালকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দেওয়া হলো। এবারে যদি আমি এরকম করে লিখি MOON, সেক্ষেত্রে কটা ও আছে? সেক্ষেত্রে আমরা ও পাচ্ছি 1 2 3। এর সজ্জাটা কিরকম হবে? এর সজ্জার ক্ষেত্রে আমরা লিখতে পারি MO1 O2 O3N, অথবা আমরা লিখতে পারি MO2 O1 O3N, অথবা আমরা লিখতে পারি MO3 O2 O1N, অথবা আমরা লিখতে পারি MO3 O1 O2, এইভাবে লিখতে পারি। অর্থাৎ এই যে তিনটি ও 3 রকম ভাবে সাজাতে পারি, কিন্তু প্রতিটা ক্ষেত্রেই আমরা কি রেজাল্ট পাচ্ছি? MOON। এখানেও পাচ্ছি MOON, এখানেও আমরা পাচ্ছি MOON, এখানেও আমরা পাচ্ছি MOON। এবার এর টোটাল নাম্বার অফ কাউন্টিং তাহলে কত হবে? এখানে দেখো, এখানে 5টা লেটার আছে, 1 2 3 4 5। এই 5টা লেটারকে সাজানোর পদ্ধতি হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, এটা আমরা জানি। কিন্তু যেহেতু এখানে একটা, দুটো, তিনটে ও আছে, এই তিনটে ও এর জন্য তো আমরা আলাদা আলাদা করে কোনো সজ্জা পাচ্ছি না, আমাদের সবকটা সজ্জাই কিন্তু একই হয়েছে। দেখো, সবকটা সজ্জাই আমাদের একই হয়েছে, কাজে এখানে আমরা 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দেব, অর্থাৎ এর সজ্জাটা হবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। নেক্সট, in how many different ways can the letter of the word excessive be arranged?
এখানে এক্সেসিভ এই শব্দটা কত রকম ভাবে অ্যারেঞ্জ করা যাবে। প্রথমে লিখে নি ই, এক্স, সি, ই, এস, এস, আই, ভি, ই। কতগুলো লেটার আছে আগে গুনে নি। 1 2 3 4 5 6 7 8 9। যেহেতু এখানে 9টা লেটার আছে, 9টা লেটারের জন্য এর সজ্জাটা কি হবে? 9 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখানে দেখো রিপিটেশন আছে কিনা। যদি রিপিটেশন থাকে তার সজ্জাটা কিন্তু আলাদা হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে প্রথমেই দেখো, প্রথমে আছে আমাদের ই। ই কতগুলো আছে? ই আছে একটা, দুটো, তিনটে। তাহলে ই এখানে পেলাম তিনটে। তাহলে এটাকে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে। আর দেখো আর কোনো রিপিটেশন আছে কিনা। এখানে দেখো এস আছে দুটো, দুটো এসের জন্য তো আমরা একটা করেই সজ্জা পাবো। সেই জন্য এক্ষেত্রেও আমরা 2 দিয়ে ডিভাইড করে দেবো, ফ্যাক্টোরিয়াল 2। এইটা হয়ে যাবে অ্যান্সার। অর্থাৎ এই এক্সেসিভ শব্দটাকে কত রকম ভাবে অ্যারেঞ্জ করা যাবে, সেটার উত্তর হবে 9 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এর আনসার হয়ে যাবে 3024। এরপর আমরা আর একটা অ্যানাগ্রাম সংক্রান্ত প্রবলেম দেখে নিই। In how many different ways can the letter of the word football be arranged such that all vowels are always together? এখানে বলেছে ফুটবল শব্দটার লেটারগুলোকে আমরা কত রকম ভাবে সাজাতে পারবো যেখানে সব ভাওয়েল গুলো একসাথে থাকবে। এখানে কি শব্দটা আছে? এফ ও ও টি বি এ এল এল। এই ফুটবল শব্দতে প্রথমে দেখতে হবে ভাওয়েল কতগুলো আছে। আমরা জানি ইংরেজি বর্ণমালায় ভাওয়েল আছে 5টি, এ, ই, আই, ও, ইউ। এবারে দেখো এই ফুটবল, এই লেটারটির ফার্স্ট লেটার কি? এফ, এটা ভাওয়েল নয়। তারপরে আছে ও, ও, ও এবং ও এই দুটোই ভাওয়েল, তাই আমি দুটো একদিকে আলাদা করে লিখলাম। যেহেতু ভাওয়েল গুলো একসাথে থাকবে তাই আমি একটা আলাদা দিকে সরিয়ে রাখলাম। তারপরে আছে টি, টি ও ভাওয়েল নয়। তারপর আছে বি, তারপর আছে ই, এ হচ্ছে ভাওয়েল, তাহলে ভাওয়েলদের দলে রাখি। তারপর আছে এল, এল। এবার এখানে কি বলেছে? ভাওয়েল গুলো একসাথে থাকবে, অর্থাৎ এই 3টে লেটার সবসময় একসাথে থাকবে। অর্থাৎ আমরা ক্যালকুলেশনের সময় এই 3টে লেটারকে একটা লেটার ধরে নেব। যেহেতু এরা একসাথে থাকবে তাই এই 3টে লেটারকে আমি একটা লেটার ধরে নিলাম। এরপর আমি গুনে দেখব ফুটবল শব্দটাতে কটা লেটার হচ্ছে। 1 2 3 4 5 এবং এই 3টে লেটার যেহেতু সবসময় একসাথে থাকবে তাই এই 3টে লেটারকে আমি একটাই লেটার ধরে নেব। তাহলে এখানে আমরা একটা 6টা লেটার বিশিষ্ট অ্যানাগ্রাম পাচ্ছি। তাহলে 6টা লেটার থাকলে আমরা কত রকম উপায়ে সাজাতে পারি? ফ্যাক্টোরিয়াল 6। এরপরে দেখো এই 6টা লেটারের মধ্যে কোনো রিপিটেশন আছে কিনা। 6টা লেটারের মধ্যে এলটা দুবার আছে। তাহলে আমরা এর আগের প্রবলেমে দেখেছি এম ডবল ও এন, এম ডবল ও এন, এখানে ওটা দুবার ছিল তাই ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ডিভাইড করা হয়েছিল। এখানেও তাই আমরা করব, ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ডিভাইড করব, কারণ এখানে দুটো এল আছে। দুটো এল এর সজ্জা তো একই হবে, সেই জন্য দুটো এল এর জন্য আমরা একটাই সজ্জা পাচ্ছি, সেই জন্য ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। এরপরে দেখো এখানে আছে ও ও এ, এরা একসাথে থাকবে কিন্তু এরা নিজেদের মধ্যে কিন্তু সজ্জাটা চেঞ্জ করতে পারবে। কিরকম হতে পারে আমি দেখাই। এটা এরকম হতে পারে এফ টি বি এল এল ও ও এ, এটা একটা সজ্জা হতে পারে। এফ টি বি এল এল ও এ ও, এটা একটা সজ্জা হতে পারে। এফ টি বি এল এল এ ও ও, এটা একটা সজ্জা হতে পারে।
তাহলে দেখতে হবে এই ও ও এর জন্য আমরা কতগুলো সজ্জা পেতে পারি। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে ও ও এর সজ্জাটা কিন্তু পাল্টে গেছে। তাহলে এর জন্য আমরা কত রকম সজ্জা পেতে পারি। এই ও ও এ এই জায়গাটা তিনটে লেটার আছে, তাহলে তিনটে লেটারের জন্য সজ্জাটা হবে 3 ফ্যাক্টোরিয়াল। আবার যেহেতু এখানে ওটা দুবার আছে, ও লেটারটা দুবার আছে, সেহেতু এটা ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ দুটো এর জন্য আমরা একটাই সজ্জা পাচ্ছি। এবং কি করতে হবে, এখানে ইনটু হবে না অ্যাডিশন হবে। আমরা পুরো সজ্জাটাই তো নিচ্ছি, এটাও নিচ্ছি এটাও নিচ্ছি, তাহলে এখানে অ্যান্ড শব্দটা চলে আসবে, অর্থাৎ এখানে ইনটু হবে। অর্থাৎ আমরা কত রকম সজ্জা পেতে পারি, আমরা এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 1080। আমি এখানে ক্যালকুলেশন গুলো করে দেখাচ্ছি না, ক্যালকুলেশন গুলো খুবই সহজ, তোমরা নিজেরাই করে নিতে পারবে। কিন্তু এখানে ক্যালকুলেশনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কনসেপ্টটা বোঝা, সেই জন্য আমি কনসেপ্টের উপরেই বেশি জোর দিচ্ছি। এই ক্যালকুলেশনটার ক্ষেত্রে আমরা দুটো পার্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা কিসের জন্য হচ্ছে, এখানে দেখো এখানে 6টা লেটার ধরেছি, এফ টি বি এল এল, এবং এই তিনটে লেটারকে একটা লেটার ধরেছি, সেই জন্য এখানে 6টা লেটার হয়েছে। 6টা লেটারের জন্য 6 ফ্যাক্টোরিয়াল। যেহেতু এখানে এল আছে দুটো, দুটো এল এর জন্য আমরা একটা করেই সজ্জা পাচ্ছি, সেই জন্য ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ডিভাইড করতে হয়েছে। এই 6টা লেটারের অ্যারেঞ্জমেন্ট উইথ 2 আইডেন্টিক্যাল, এখানে একই লেটার দুবার আছে, তাই জন্য 2 আইডেন্টিক্যাল। এবং এই যে সজ্জাটা 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা কিসের জন্য করলাম, এখানে এই যে তিনটে লেটার আছে, এই তিনটে লেটারের জন্য তো একটা সজ্জা পাওয়া যাবে। তিনটে লেটারের ক্ষেত্রে আমরা কি ধরনের সজ্জা দেখতে পাই, 3 ফ্যাক্টোরিয়াল। এবং যেহেতু এখানে দুটো ও আছে, অর্থাৎ এখানে দুটো একই লেটার আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যারেঞ্জিং 3 উইথ 2 আইডেন্টিক্যাল। নেক্সট প্রবলেম, 10 boys and 8 girls, 3 boys and 3 girls to be selected, how many ways? অর্থাৎ এখানে কি করতে হবে, 10টি বালকের মধ্যে থেকে 3টি বালককে এবং 8টি বালিকার মধ্যে থেকে 3টি বালিকাকে আমরা কত রকম উপায়ে সিলেক্ট করতে পারি। এখানে দেখো একটা শব্দ আছে সিলেক্টেড, অর্থাৎ এখানে সিলেকশনের প্রশ্ন চলে আসছে, কত রকম ভাবে আমরা সিলেক্ট করতে পারি। তাহলে আমাদের এখানটা কি বলেছে, 10টি বালকের মধ্যে থেকে 3টি বালককে বাছতে হবে। বালক যদি 10টি থাকে, অর্থাৎ B1 B2 B3 B4 B5 B10 থাকে, তাহলে তার মধ্যে থেকে 10 জনকে বাছতে হবে, যে কোনো 10 জনকে। আমি যদি প্রথমে B1 কে নিই, তারপরে B2 কে নিই, তারপরে B3 কে নিই, অথবা যদি B2 কে আগে নিই, তারপরে B1, তারপরে B3 নিই, অথবা আমি B3 কে আগে নিলাম, তারপরে B2 কে নিলাম, তারপরে B1 কে নিলাম। অর্থাৎ আমরা যেমন ভাবেই নিই না কেন বিষয়টা একই হচ্ছে, অর্থাৎ এখানে সজ্জাটা কোনো ব্যাপার হচ্ছে না। অর্থাৎ আমি B1 কে আগে নেব নাকি B2 কে আগে নেব না B3 কে আগে নেব, তার জন্য আমার বিষয়টা কিন্তু পাল্টে যাবে না। অর্থাৎ আমি B1 কেও নিতে পারি, B2 কেও নিতে পারি, B3 কেও নিতে পারি, অথবা যে কোনো আরো 3 জনকে নিতে পারি, B4 B5 B6, অথবা B6 B4 B5, এভাবেও নিতে পারি। অর্থাৎ এখানে অর্ডারটা কোনো ম্যাটার করছে না, অর্থাৎ কাকে আমি আগে নেব কাকে পরে নেব সেই বিষয়টা ম্যাটার করছে না। অর্থাৎ এখানে কি করতে হবে, সিলেক্টিং 3 বয়েজ আউট অফ 10, 10 জনের মধ্যে থেকে 3 জনকে সিলেক্ট করতে হবে। এই 3 জন যে কোনো অর্ডারে সিলেক্ট করতে পারবো, অর্থাৎ এখানে অর্ডার ডাজ নট ম্যাটার, আমি যে কোনো ভাবেই সিলেক্ট করতে পারি, এখানে অর্ডারটা কোনো ম্যাটার করছে না। এখানে দেখো এখানে 10 জন বালকের মধ্যে থেকে আমি 3 জনকে সিলেক্ট করছি, অর্থাৎ সিলেক্ট হচ্ছে 3 জন, এবং সিলেক্ট হচ্ছে না সেটা হচ্ছে 7 জন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই তিনটে একটা দল,
এবং এই 7টা আর একটা দল। অর্থাৎ এদের জন্য সজ্জাটা কিরকম হবে? প্রথমে আছে 10 জন বালক, তাহলে 10 জনের জন্য হবে 10 ফ্যাক্টোরিয়াল। এবারে দেখো, এই যে 3 জন সিলেক্ট হচ্ছে, এই 3 জন তো একটাই দল, এই 3 জন যেহেতু একই, অর্থাৎ এই 3 জন হচ্ছে আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল হলে কি করতে হয়? ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 করতে হবে। এবং দেখো, এই যে 7 জন সিলেক্ট হয়নি, সেটাও কিন্তু একটা আলাদা দল এবং এটাও আইডেন্টিক্যাল। তাহলে ডিভাইডেড বাই 7 করতে হবে, ফ্যাক্টোরিয়াল 7, ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 7। এইটা হচ্ছে 10 জন বালকের মধ্যে থেকে আমরা 3 জনকে কিভাবে সিলেক্ট করছি। এরপরে দেখো, 8 জন বালিকার মধ্যে থেকে 3 জনকে সিলেক্ট করতে হবে। এখানে দেখো, যেহেতু 8 জন বালিকার মধ্যে থেকে আমি যে কোনো 3 জনকে নিতে পারি, অর্থাৎ এখানেও অর্ডার কোনো ম্যাটার করছে না, কাকে আগে নেব কাকে পরে নেব সেটা কোনো ব্যাপার না। অর্থাৎ 8 জন বালিকার মধ্যে থেকে 3 জন সিলেক্টেড হলো, 1 জন, 2 জন, 3 জন, এবং সিলেক্টেড হলো না কজন? 5 জন। অর্থাৎ এটা হচ্ছে একটা দল যেটা সিলেক্টেড হলো, এবং যেটা সিলেক্টেড হলো না সেটা আরেকটা দল। তাহলে এদের অ্যারেঞ্জমেন্টটা কিরকম হবে? 8 জনের জন্য আমরা কিভাবে নির্বাচন করছি? 8 জনের জন্য সিলেকশন হবে 8 ফ্যাক্টোরিয়াল। এবারে দেখো, এই যে 3 জন সিলেক্ট হলো, এই তিনটে কিন্তু একটাই দল, সিমিলার, সেই জন্য কি করতে হবে? ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এবং এই যে 5 জন সিলেক্ট হলো না, এই 5 জনও কিন্তু একটা দল, তাই জন্য একটা দল হলো কি করতে হবে? ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এটা হলো 8 জন বালিকার মধ্যে থেকে 3 জন বালিকার সিলেকশন। এরপরে কি করতে হবে? এখানে বলেছে 10 বয়েজ এন্ড 8 গার্লস, 3 বয়েজ এন্ড 3 গার্লস টু বি সিলেক্টেড। অর্থাৎ কত রকম উপায়ে 3 জন বালক এবং 3 জন বালিকাকে নিতে পারবো। এখানে দেখো, এখানে কি শব্দটা ব্যবহার করা হয়েছে? এখানে এন্ড শব্দটা ব্যবহার করা হয়েছে। এন্ড থাকলে কি করতে হয়? এন্ড থাকলে মাল্টিপ্লিকেশন করতে হয়। অর্থাৎ এই দুটোর মধ্যে মাল্টিপ্লিকেশন করলে পারে আমরা পেয়ে যাব হাউ মেনি ওয়েজ। অর্থাৎ এটা হবে 6720, 6720 উপায়ে আমরা 10 জন বালকের মধ্যে থেকে 3 জন বালককে নিতে পারবো এবং 8 জন বালিকার মধ্যে থেকে 3 জন বালিকাকে নিতে পারবো। আমরা বেশ কতগুলো উদাহরণ নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো লজিকগুলো। এখন আমরা বিন্যাস ও সমবায়ের সূত্রের দিকে চলে যাব, কিভাবে সূত্রগুলো আমরা পাবো সেগুলো দেখবো। প্রথমে হচ্ছে বিন্যাস অর্থাৎ পারমুটেশন। পারমুটেশন জিনিসটা কি? সেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ এখানে অর্ডারটা খুব গুরুত্বপূর্ণ, আমরা কি অর্ডারে নেব, কাকে আগে নেব কাকে পরে নেব, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সমবায় অর্থাৎ কম্বিনেশন, এর মানে হচ্ছে সিলেকশন, এটা হচ্ছে দল গঠন। সমবায় বা কম্বিনেশন মানে হচ্ছে দল গঠন। এখানে অর্ডারটা কোনো ম্যাটার করে না, অর্থাৎ কাকে আগে নেব কাকে পরে নেব সেটা ম্যাটার করছে না। অ্যারেঞ্জমেন্ট মানে কি বলবো? অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে সজ্জা, অর্থাৎ কিভাবে সাজাবো। বিন্যাসের ক্ষেত্রে এ বি সি এবং বি সি এ, এই দুটো কিন্তু আলাদা জিনিস। আমরা সবকটা লেটারই পাচ্ছি, এখানে এ আছে বি আছে সি আছে, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো সজ্জাটা পাল্টে গেল, আগে বি এলো তারপরে সি এলো তারপরে এ এলো, অথবা আগে যদি সি লিখি তারপরে বি লিখি তারপরে এ লিখি, তাহলে এদের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ কোন অর্ডারে সাজাবো সেটাই এখানে মুখ্য জিনিস। কম্বিনেশনের ক্ষেত্রে কিন্তু এ বি সি, বি সি এ, সি বি এ, এগুলো যেমন ভাবেই লিখি না কেন এগুলো সবই একই জিনিস। এখানে অর্ডারটা আমি কাকে আগে নিলাম কাকে পরে নিলাম সেটা ম্যাটার করবে না। বিন্যাসের ক্ষেত্রে এ বি সি বি সি এ কিন্তু এটা আলাদা হয়ে যাবে।
বিন্যাসের ক্ষেত্রে সূত্রটা কি? বিন্যাসের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এন পি আর, পি মানে হচ্ছে পারমুটেশন, এই পারমুটেশনের পি হচ্ছে এন পি আর ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর। অর্থাৎ এর মানে হচ্ছে এন সংখ্যক জিনিসের মধ্যে থেকে আর সংখ্যক জিনিসকে সাজানোর পদ্ধতি অর্থাৎ অ্যারেঞ্জ করার পদ্ধতি হচ্ছে ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর। অর্থাৎ যদি 5টি জিনিস থাকে এবং তার মধ্যে থেকে যদি আমি 3টে জিনিস কিনি তাহলে সেটা হয়ে যাবে 5p3। অর্থাৎ এর সজ্জাটা কি হবে? ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 5 মাইনাস 3। n মানে 5 এবং r মানে 3। সমবায়ের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে n সি আর, সি মানে হচ্ছে কম্বিনেশন, কম্বিনেশনের সি ইকুয়াল টু হবে ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস r। এর অর্থ হচ্ছে n সংখ্যক জিনিসের মধ্যে থেকে r সংখ্যক জিনিসকে সিলেক্ট করা অর্থাৎ বেছে নেওয়া। অর্থাৎ যদি 5 জন ব্যক্তির মধ্যে থেকে 3 জন ব্যক্তিকে বেছে নিই সেক্ষেত্রে কি হবে 5c3। অর্থাৎ সেটা হয়ে যাবে ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 5 মাইনাস 3। 5 জনের মধ্যে থেকে আমি যে কোনো 3 জনকে বেছে নিলাম। যদি যে কোনো 3 জনকে বেছে নিই অর্ডারটা কোনো ম্যাটার করে না, সেক্ষেত্রে 5c3 হবে। অর্থাৎ যদি 3টে লেটার এ বি সি থাকে এর মধ্যে থেকে আমি 2টি করে লেটার অ্যারেঞ্জ করব, সেক্ষেত্রে বিষয়টি কিরকম হতে পারে? এ বি হতে পারে, বি সি হতে পারে, সি এ হতে পারে, বি এ হতে পারে, এ সি হতে পারে, আবার সি বি হতে পারে। অর্থাৎ এখানে বি সি সি বি বিষয়টা কিন্তু অ্যারেঞ্জমেন্টটা আলাদা হয়ে গেল, অথবা সি এ এ সি এক্ষেত্রে কিন্তু অ্যারেঞ্জমেন্টটা আলাদা হয়ে গেল। কিন্তু কম্বিনেশনের ক্ষেত্রে যদি এ বি সি 3টে লেটারের মধ্যে থেকে 2টো করে লেটার সিলেক্ট করি সেক্ষেত্রে কি হবে? এ বি হবে, বি সি হবে এবং এ সি হবে। এক্ষেত্রে এ বি আর বি এ হয়ে যাবে সেম। এখানে অর্ডারটা যেহেতু কোনো ম্যাটার করছে না সেহেতু বি এ আর এ বি একই জিনিস হয়ে যাবে, এ সি আর সি এ এই বিষয়টা একই হয়ে যাবে, বি সি এবং সি বি এটাও একই হয়ে যাবে। যেহেতু এদের সজ্জাটা আলাদা কিন্তু দল গঠন যখন করব তখন এরা একই হয়ে যাবে। অথবা আমি যদি বলি 1 2 3, এই 3টে ডিজিটকে আমরা কত রকম উপায়ে অ্যারেঞ্জ করতে পারি? 1 2 3 লিখতে পারি, 2 3 1 লিখতে পারি, 3 1 2 লিখতে পারি, এরকম আরো নানা রকম উপায়ে সাজাতে পারি। কিন্তু 1 2 3 এইটা যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু আমরা একটাই পাবো, 1 2 3 বা 2 3 1 এটা কিন্তু একই হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে দেখো যেহেতু এটা অ্যারেঞ্জমেন্ট সেহেতু এখানে এটা ভিন্ন হয়ে যাবে। যদি বলা হয় 10 জন ব্যক্তির মধ্যে 3 জনকে নেওয়া হলো, তাদের মধ্যে একজন হবে ভাইস প্রেসিডেন্ট, অপরজন ম্যানেজার এবং আরেকজন প্রোডাক্ট ডেভেলপার। অর্থাৎ আমি এখানে 3 জনকে স্পেসিফাই করে দিচ্ছি, একজন ভাইস প্রেসিডেন্ট, একজন ম্যানেজার এবং একজন প্রোডাক্ট ডেভেলপার। অথবা উল্টোটাও হতে পারে, দেখা গেল যে এ ব্যক্তি হলেন ম্যানেজার, বি ব্যক্তি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট এবং সি ব্যক্তি হচ্ছেন প্রোডাক্ট ডেভেলপার। অর্থাৎ এইভাবে বিষয়টা আরো স্পেসিফাই করে দিচ্ছি, এইটা হচ্ছে বিন্যাস। কিন্তু যদি বলি আমি 10 জনের মধ্যে থেকে 3 জনকে বেছে নিলাম লিডারশিপের জন্য, যে কোনো 3 জনকে, সেটা হয়ে যাবে সিলেকশন। অর্থাৎ সেটা হয়ে যাবে সিলেক্ট 3 আউট অফ 10। অর্থাৎ 10 জনের মধ্যে থেকে যে কোনো 3 জনকে আমি বেছে নিচ্ছি।
এটা হয়ে যাচ্ছে কম্বিনেশন। অর্থাৎ এখানে অর্ডারটা কোনো ম্যাটার করছে না, অর্থাৎ যে কোনো তিনজনকে আমি বেছে নিতে পারি। আর একটা উদাহরণ দিই, ধরো 5 জন ব্যক্তি আছে, তার মধ্যে 2 জন আইসক্রিম খেলেন, যে কোনো 2 জন, তাহলে সেটা কি হবে? 5 জনের মধ্যে 2 জন, সেটা হয়ে যাবে সিলেকশন 2 out of 5। অর্থাৎ 5 জনের মধ্যে থেকে যে কোনো 2 জন হতে পারে। কিন্তু যদি আমি বলি 5 জনের ব্যক্তির মধ্যে 2 জন আইসক্রিম খেলেন, 1 জন ভ্যানিলা এবং অপরজন চকোবার, তাহলে কি, তাহলে আমি স্পেসিফাই করে দিচ্ছি 1 জন ভ্যানিলা 1 জন চকোবার, সেটা হয়ে যাবে পারমুটেশন। প্রথমে যদি আমি বলি এ ব্যক্তি ভ্যানিলা বি ব্যক্তি চকোবার, কিংবা উল্টোটাও হতে পারে, বি ব্যক্তি ভ্যানিলা এ ব্যক্তি চকোবার, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা উল্টে যাচ্ছে, অর্থাৎ আলাদা হয়ে যাচ্ছে, সেটাই হয়ে যাচ্ছে পারমুটেশন। আমরা বিন্যাস এবং সমবায় সম্পর্কে জানলাম, কিন্তু কখন বিন্যাসের ফর্মুলা প্রয়োগ করব এবং কখন সমবায়ের ফর্মুলা প্রয়োগ করব সেটা একটু বোঝার দরকার আছে। যদি বলে 5টির মধ্যে 3টি বস্তুর সজ্জা গঠন করো, কম্বিনেশনের ক্ষেত্রে সেটা কি হবে? 5টি বস্তুর মধ্যে 3টি বস্তুর দল গঠন। 5টি বস্তুর মধ্যে 3টি বস্তুর দল গঠন মানে হচ্ছে সিলেক্ট 3 out of 5। এখানে দেখো, এখানে দল গঠন বা সিলেকশন শব্দটা যখন থাকবে তখন সেটা হবে কম্বিনেশন। সিলেক্ট 3 out of 5 বিষয়টা কিরকম হবে? 5টা জিনিস আছে, 5টার মধ্যে 3টে সিলেক্ট হলো এবং 2টো সিলেক্ট হলো না, অর্থাৎ এটা একটা দল এবং এটা আর একটা দল। এখানে দেখো, এখানে যেহেতু 5টি বস্তু আছে, তাহলে সেটার জন্য হবে ফ্যাক্টোরিয়াল 5। 5টি ভিন্ন বস্তু হতে হবে, 5টি ভিন্ন বস্তুর জন্য ফ্যাক্টোরিয়াল 5। কিন্তু দেখো, এখানে একটা দলে 3টে এস আছে, অর্থাৎ এই 3টে কিন্তু সেম জিনিস। 3টে যখনই সেম হয়ে গেল, তাহলে আমরা কি করেছিলাম? 3টে একই জিনিসের জন্য ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা একটা দল। আবার এই যে দুটো সিলেক্ট হলো না, এটাও কিন্তু আরেকটা দল, দুটো মিলিয়ে একটা দল, তাহলে এই দুটোর জন্য হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 2। এক্ষেত্রে ফর্মুলাটা হবে এন সি আর, কম্বিনেশনের জন্য সি ইকুয়াল টু এন ইকুয়াল টু হচ্ছে 5, সি আর মানে হচ্ছে 3। এনসিআর এর ফর্মুলা কি? ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর, আর মানে হচ্ছে 3, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 3 ইনটু ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3, 5 মাইনাস 3 মানে হচ্ছে 2, ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3। তাহলে বুঝতে পারলে যে কিভাবে সিলেকশনের ফর্মুলাটা আসছে। এবার এখানে বিন্যাসের ক্ষেত্রে দেখি, 5টি বস্তুর মধ্যে 3টি বস্তুর সজ্জা গঠন, অর্থাৎ অ্যারেঞ্জ 3 out of 5। অ্যারেঞ্জ 3, এক্ষেত্রে বিষয়টা কিরকম হয়ে যাবে? এক্ষেত্রে কিন্তু 3টি বস্তু আলাদা হয়ে যাবে, অর্থাৎ এ বি সি। যদি 5টি বস্তু থাকে এ বি সি ডি ই, তাহলে আমি 3টে বস্তুকে অ্যারেঞ্জ করলাম, 2টি বস্তুকে যে অ্যারেঞ্জ করলাম না, সেই 2টি বস্তু কিন্তু একটা আলাদা দল হয়ে যাবে। অর্থাৎ এ বি সিটা বি সি এ হতে পারে, সি এ বি হতে পারে, এ বি সি হতে পারে। কিন্তু এখানেও যদি 5টি বস্তু থাকতো এ বি সি ডি ই, তাহলে সিলেকশনের ক্ষেত্রে আমি যদি এ বি সি 3জনকে নিতাম, এ বি সি বি সি এ সি এ বি, এইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একই হয়ে যাবে। সেই জন্য এখানে দেখো 3টেই একই জিনিস চলে এসছে, কিন্তু এক্ষেত্রে 3টে একই জিনিস হবে না, এই 3টে জিনিস এই প্রত্যেকটা ক্ষেত্রে হয়ে যাচ্ছে আলাদা। তার জন্য এখানে এর সজ্জাটা কিন্তু ভিন্ন হয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি পাবো? এই ক্ষেত্রে 5টি বস্তুর জন্য পাবো ফ্যাক্টোরিয়াল 5, কিন্তু এই যে ডি এবং ই, এই দুটো জিনিস যে নেওয়া হলো না, সেই জন্য এখানে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল করতে হচ্ছে। তাহলে এক্ষেত্রে ফর্মুলাটা কি হচ্ছে? যেহেতু পারমুটেশন, তাহলে হয়ে যাবে এন পি আর। এন পি আর ইকুয়াল টু কি পাচ্ছি? ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর।
NCR এর ক্ষেত্রে ফর্মুলাটা কি ছিল? ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এখানে n মানে হচ্ছে 5, p r মানে হচ্ছে 3, অর্থাৎ 5p3 ইকুয়াল টু পাবো ফ্যাক্টোরিয়াল n মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3। 5 মাইনাস 3 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এইটাই হচ্ছে বিন্যাস এবং সমবায়ের তুলনা। আশা করি তোমরা বুঝতে পারলে। একটা জিনিস মাথায় রাখবে, বিন্যাস বলতে গেলে অ্যারেঞ্জমেন্ট, বিন্যাস হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ সজ্জা গঠন, সেখানে অর্ডারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং সমবায় মানে হচ্ছে সিলেকশন অর্থাৎ দল গঠন, এখানে অর্ডার ডাজ নট ম্যাটার, অর্থাৎ অর্ডারটা কোনো ম্যাটার করে না। এরপর আমরা আরেকটা মজার জিনিস দেখব। এখানে কি বলেছে? এখানে বলেছে অ্যারেঞ্জ 6 পিপল ইন এ সার্কেল। একটা বৃত্তের মধ্যে 6 জন ব্যক্তিকে আমি কত রকম উপায়ে অ্যারেঞ্জ করতে পারি, সাজাতে পারি, কত রকম উপায়ে। আমরা এর আগে দেখেছি একটা স্ট্রেট লাইনে 6 জন ব্যক্তিকে কত রকম ভাবে বসাতে পারবো। একটা স্ট্রেট লাইনে 6 জনকে আমরা কত রকম ভাবে বসাতে পারবো সেটা আমরা বার করেছি ফ্যাক্টোরিয়াল 6। কিন্তু সেটা যখনই একটা সার্কেলের মধ্যে হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 1। ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 1 কেন হবে সেটা আমরা বোঝার চেষ্টা করব। ধরে নাও 6 জন ব্যক্তি আছে, এ বি সি ডি ই এফ। ধরে নিলাম এ ব্যক্তিটাকে আমি এই চেয়ারটায় বসালাম, কিংবা যদি আমি এই এ ব্যক্তিটাকে এই চেয়ারটাতে বসাই, তাহলে কি এর অ্যারেঞ্জমেন্টের কোনো পরিবর্তন হচ্ছে? ধরো আমি এই ব্যক্তিটাকে এই চেয়ারটাতে বসাচ্ছি, তাহলে এই ব্যক্তিটা যদি এই চেয়ারটাতে বসে থাকেন তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? এনার ডান দিকে একটা চেয়ার থাকছে, বাঁ দিকে একটা চেয়ার থাকছে এবং সামনে 3টে চেয়ার থাকছে। যেহেতু এটা রাউন্ড টেবিল, তাহলে এই ব্যক্তিকে যদি আমি এই জায়গাটায় বসাই সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ওনার ডান দিকে একটা চেয়ার থাকছে, বাম দিকে একটা চেয়ার থাকছে এবং সামনে 3টে চেয়ার থাকছে। অথবা এই ব্যক্তিকে যদি আমি এই চেয়ারটাতে বসাই সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? এনার ডান দিকে একটা চেয়ার থাকছে, বাঁ দিকে একটা চেয়ার থাকছে এবং এনার সামনে 3টে চেয়ার থাকছে। অর্থাৎ আমরা যদি এ কে এখানে বসাই, এখানে বসাই অথবা এখানে বসাই, এর সজ্জার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। অথবা যদি আমরা এখানেও বসাতে পারি, এখানেও বসাতে পারি, এখানেও বসাতে পারি, এদের কিন্তু সজ্জার কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ প্রথম ব্যক্তিকে আমরা যেখানেই বসাই না কেন তার সজ্জা কিন্তু একই রকম থাকছে। এটা আরো ভালোভাবে বুঝতে পারবে যখন আমরা 6টা চেয়ারকে সারিতে বসিয়েছিলাম তখন আমরা কি বসিয়েছিলাম? এই ব্যক্তিকে যদি আমরা এখানে বসাতাম তাহলে আমরা কি দেখতে পেতাম? এই ব্যক্তির বাম দিকে 5 জন লোক বসে আছে। অথবা যদি আমরা এই ব্যক্তিকে এই 2 নম্বর চেয়ারে বসাতাম তাহলে আমরা কি দেখতে পেতাম? এই ব্যক্তির ডান দিকে 1 জন বসে আছে আর বাম দিকে 4 জন বসে আছে। তাহলে এই চেয়ারটা সজ্জা এবং এই চেয়ারটা সজ্জা সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ এখানে এই ব্যক্তিকে আমি 6 রকম উপায়ে বসাতে পারছিলাম। এখানে বসাতে পারছিলাম, অথবা এখানে বসাতে পারছিলাম, অথবা এখানে, অথবা এখানে, অথবা এখানে, অথবা এখানে। অর্থাৎ এই সারিতে বসানোর ক্ষেত্রে এই ব্যক্তিকে আমরা 6 রকম উপায়ে বসাতে পারছিলাম। কিন্তু যখন আমরা রাউন্ড টেবিলে বসাচ্ছি, এই ব্যক্তিকে আমরা যেখানেই বসাই না কেন এনার সজ্জাটা কিন্তু একই থাকছে। ডান দিকে 1 জন, বাঁ দিকে 1 জন এবং সামনে 3 জন। অর্থাৎ এই ব্যক্তির ক্ষেত্রে
সজ্জাটা হয়ে যাবে কিন্তু 1, অর্থাৎ এই ব্যক্তিকে আমরা একরকম ভাবেই বসাতে পারছি। অর্থাৎ এই ব্যক্তির জন্য কটা উপায় আমরা পাচ্ছি? এই ব্যক্তির জন্য আমরা একটা উপায় পাচ্ছি, 1 ওয়েজ। এবারে দেখো বি ব্যক্তি, বি ব্যক্তিকে আমরা কোথায় বসাতে পারি? বি ব্যক্তিকে যদি আমরা এইখানটা বসাই তাহলে এটা হয়ে যাবে বি ব্যক্তির বাম দিক, বাম দিকে একজন, এটা হয়ে যাবে ডান দিকে 4 জন। অথবা বি ব্যক্তিকে যদি আমি এই জায়গাটা বসাই তাহলে আমরা পাবো বি ব্যক্তির ডান দিকে পাবো একজনকে এবং বাম দিকে পাবো 4 জনকে। অর্থাৎ ছবিটা কিরকম হচ্ছে আমরা একবার দেখে নিই। এই ব্যক্তিকে এই চেয়ারটাতে বসানোর পর বি ব্যক্তিকে যদি আমি এই চেয়ারটাতে বসাই তাহলে কি পাবো? বি ব্যক্তির ডান দিকে একজন, বাম দিকে 4 জন। অথবা আমি বি ব্যক্তিকে যদি এই চেয়ারটাতে বসাই তাহলে পাবো বি ব্যক্তির বাম দিকে একজন, ডান দিকে 4 জন। অথবা যদি এই চেয়ারটাতে বসাই তাহলে পাবো ওনার বাম দিকে 2 জন, ডান দিকে 3 জন। অথবা যদি বি ব্যক্তিকে আমি এই চেয়ারটাতে বসাই তাহলে তার সজ্জাটাও নিশ্চয়ই আলাদাই হয়ে যাবে, বাম দিকে 3 জন, ডান দিকে 2 জন। অর্থাৎ বি ব্যক্তিকে যখন আমি বসাতে পারছি তখন এই 5টা চেয়ারের মধ্যে যে কোনো একটা চেয়ারে যদি বসাই তাহলে প্রতিটার জন্য তার সজ্জাটা হয়ে যাচ্ছে আলাদা। অর্থাৎ বি ব্যক্তিকে আমরা 5টা উপায়ে বসাতে পারবো। একই রকম ভাবে যদি সি ব্যক্তিকে বসাই, সি ব্যক্তিকে যেখানেই বসাই না কেন তার সজ্জাটা আলাদা হয়ে যাবে। অর্থাৎ সি ব্যক্তির জন্য 1টা 2টো 3টে 4টে সিট খালি আছে। অর্থাৎ সি ব্যক্তিকে আমি 4 রকম উপায়ে বসাতে পারবো। তেমনি ডি ব্যক্তিকে আমরা বসাতে পারবো 3 রকম উপায়ে। ই ব্যক্তিকে বসাতে পারবো 2 রকম উপায়ে এবং এফ ব্যক্তিকে লাস্টে যে সিটটা পড়ে থাকবে শুধুমাত্র সেই সিটটাই উনি পাবেন, অর্থাৎ 1 রকম উপায়ে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে 1 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ রাউন্ড টেবিলে বসানোর জন্য আমার ব্যক্তি আছে 6 জন, কিন্তু আমি এখানে পেলাম 1 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। কি পেলাম? 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5। সেজন্য আমরা এখানে লিখতে পাচ্ছি 6 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ যজন ব্যক্তি থাকবে রাউন্ড টেবিলে বসানোর ক্ষেত্রে তার থেকে 1 মাইনাস করে তারপরে ফ্যাক্টোরিয়াল করতে হবে। কেন করতে হবে? আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারলে। এখন আমরা একটা খুব মজাদার কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই ছবিটা দেখো, এখানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে তার যাত্রা শুরুর পথ এবং তার ডেস্টিনেশন হচ্ছে এই কফি শপটা। প্রশ্ন হচ্ছে সবচেয়ে কম রাস্তা অতিক্রম করে তিনি কত রকম উপায়ে এই কফি শপে পৌঁছাতে পারবে। তোমাদের মনে হতে পারে যে এটা কি করে বিন্যাস অথবা সমবায়ের অঙ্ক হতে পারে, কিন্তু এখানে একটা কিওয়ার্ড আছে, নাম্বার অফ শর্টেস্ট পাথ। অর্থাৎ সবচেয়ে কম রাস্তা অতিক্রম করবে এবং কত রকম উপায়ে পৌঁছাতে পারবে। যে কত রকম উপায় যেটা বলে দিয়েছে সেই ক্ষেত্রে কত রকম যেহেতু বলে দিয়েছে সেই ক্ষেত্রে এখানে বিন্যাস অথবা সমবায়ের প্রশ্নটা চলে আসছে। এক্ষেত্রে তিন্নি কত রকম উপায়ে যেতে পারে আগে দেখে নি। তিন্নি এদিক দিয়ে যেতে পারে, তারপরে এদিক দিয়ে যেতে পারে। সেক্ষেত্রে তিন্নি কত ইউনিট রাস্তা অতিক্রম করলো? 1 2 3 4 5, এখানে আছে 1 2 3 4, অর্থাৎ 9 ইউনিট। তিন্নি যদি প্রথমে এদিক দিয়ে যায় তারপরে এদিক দিয়ে যায় সেক্ষেত্রেও দেখো 9 ইউনিটই হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9। কিংবা তিন্নি যদি এইভাবে যায় 1 2 3 4 5
6, 7, 8, 9। এক্ষেত্রেও দেখো তিন্নি 9 ইউনিট রাস্তা অতিক্রম করলো। অথবা তিন্নি আর কিভাবে যেতে পারে? যদি যায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এক্ষেত্রেও 9 ইউনিট হচ্ছে। অথবা আর কি উপায়ে যেতে পারে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তিন্নি নানা রকম উপায়ে যেতে পারবে। প্রতিটা ক্ষেত্রেই শর্টেস্ট পাথ হচ্ছে 9 ইউনিট। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করো, তিন্নি যদি এরকম করে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে যদি যায়, সেক্ষেত্রে কিন্তু দেখো রাস্তাটা বেশি হয়ে গেল। যেহেতু তিন্নি প্রথমে উপরে গেছে, তারপরে ডান দিকে গেছে, তারপরে উপরে গেছে, কিন্তু তারপরে দেখো একদিকে বাঁ দিকে টার্ন নিয়েছে, লেফট টার্ন নিয়েছে। তার জন্য কিন্তু তিন্নির এখানে রাস্তাটা বেশি হয়ে গেছে। অর্থাৎ তিন্নি বাঁ দিকে টার্ন নিতে পারবে না। অথবা তিন্নি যদি এদিকে গেল, এদিকে 2 ইউনিট গেল, ওপরে গেল, আবার রাইটে গেল, আবার যদি নিচের দিকে টার্ন নেয়, তাহলে দেখো এর কিন্তু রাস্তাটা বেশি হয়ে যায়। তাহলে মনে রাখতে হবে তিন্নিকে হয় এই দিকে যেতে হবে এবং এদিকে যেতে হবে। তিন্নি কোনো সময় এদিকে আসতে পারবে না এবং এদিকে আসতে পারবে না, অর্থাৎ বাঁ দিকে আসতে পারবে না কিংবা নিচের দিকে আসতে পারবে না। ধরি তিন্নি যদি এই পথে যায়, তারপরে এদিকে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? রাইট, 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 আপ, 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 আপ। 5টা রাইট গেছে, 4টে আপ গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 9C5। কিংবা যদি তিন্নি এদিক দিয়ে যায়, 4টে আপ, 5টা রাইট, আপ, 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 রাইট, 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 রাইট। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 9C4ও লিখতে পারি। 9C5 মানে কি? ফ্যাক্টরিয়াল 9 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 5 ইন্টু ফ্যাক্টরিয়াল 9 মাইনাস 5। আবার 9C4 মানে আমরা কি জানি? 9C4 মানে ফ্যাক্টরিয়াল 9 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 9 মাইনাস 4। এই দুটো তো একই জিনিস হয়ে গেল, এটাও যা এটাও তাই। কিংবা যদি এখানে পারমুটেশনের ফর্মুলা দিই, এখানে দেখো এখানে 9 ইউনিট আছে। 9 ইউনিটের জন্য পারমুটেশনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? 9 ফ্যাক্টরিয়াল ব্যবহার করি। এবারে দেখো এখানে সেম জিনিস আছে 4টে। সেম জিনিস 4টে থাকলে ডিভাইডেড বাই 4 ফ্যাক্টরিয়াল হবে। এখানেও দেখো সেম জিনিস আছে 5টা, ইন্টু 5 ফ্যাক্টরিয়াল হয়ে যাবে, ডিভাইডেড বাই 5 ফ্যাক্টরিয়াল হয়ে যাবে। তাহলে প্রতিটা ক্ষেত্রেই দেখো রেজাল্টে কিন্তু একই আসছে। আমি যখন কম্বিনেশনের ফর্মুলা দিলাম তখনও যা এলো, আবার পারমুটেশনের ফর্মুলা দিতে গেলেও আমরা একই জিনিস পেলাম। এর রেজাল্টে বেরোবে 126। অর্থাৎ 126 রকম উপায়ে তিন্নি এই দোকানে পৌঁছাতে পারবে। বন্ধুরা, বিন্যাস ও সমবায় এই চ্যাপ্টারটিতে ফর্মুলার চাইতেও লজিকটি বেশ গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা এই চ্যাপ্টারটি যতটা সম্ভব উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী দিন থেকে আমরা অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই জানিও, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরের দিন।